ষোড়শ সংশোধনী রায়ে ইতিহাস বিকৃতির মতো অসদাচরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখার অবকাশ রয়েছে। প্রমাণ পেলে তার বিচারের ভার থাকবে রাষ্ট্রপতির ওপর। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ষোড়শ সংশোধনী রায়ে যেসব অপ্রাসঙ্গিক বক্তব্য রয়েছে তা বাদ দেওয়ার জন্য প্রয়োজনে রিভিউ করা হবে বলেও জানান আইনমন্ত্রী। এছাড়া পর্যবেক্ষণে অগ্রহণযোগ্য বক্তব্য ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রায়ের পর্যবেক্ষণের ওপর প্রধান বিচারপতির আপত্তিকর ও অপ্রাসঙ্গিক যে বক্তব্য আছে তা ইতিহাস বিকৃত করেছে বলেও মনে করেন তিনি। এগুলো এক্সপাঞ্জ করার জন্য সুপ্রিম কোর্টের বিধান অনুযায়ী যদি রিভিউ করার প্রয়োজন হয় তাহলে সরকার রিভিউ করবে বলেও জানান আনিসুল হক। জাজমেন্টের মধ্যে অপ্রাসঙ্গিকভাবে যদি ইতিহাস সম্বন্ধে কিছু বলা থাকে যেটা ইতিহাস আসল ইতিহাস যা তা নয়, তাহলে কি এটার অন্ততপক্ষে এটা যারা করেছেন বা যিনি করেছেন তাকে ধরিয়ে দেওয়ার অধিকারটুকু কি আমার নাই? এটা খুঁটিয়ে দেখতে হবে যে অসদাচরণ কিনা অথবা অন্য কিছু হয়েছে কিনা, সেটা খুঁটিয়ে দেখার কিন্তু অবকাশ আছে। এটার অথরিটি কে? এটার অথরিটি হচ্ছে এখন মহামান্য রাষ্ট্রপতি। সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বাড়াবাড়ি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে ধানমন্ডি ৩২-এ জাতীয় জনকের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ৪ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ইতিহাস কথা কয় এর উদ্বোধনের সময় তিনি এমন কথা বলেন। ষোড়শ সংশোধনী নিয়ে ডক্টর কামাল হোসেন সত্য গোপন করেছেন বলেও অভিযোগ করেন তোফায়েল আহমেদ। আমরা সংবিধান প্রণয়ন করেছি, আমার দুঃখ লাগে যে কামাল হোসেন এই সংবিধান প্রণয়ন করেছেন বলে দাবি করেন। আমি কাল রাত্রিবেলা তার একটি সাক্ষাৎকার দেখলাম যে কায়দা করে উকিলের মতো তিনি সত্যকে গোপন করেছেন। বিএনপি যখন এই রায়টাকে নিয়ে আনন্দ উৎসব করছে, আমরা মনে করি যে এইটা নিয়ে এই বাড়াবাড়ি না করা ভালো। ষোড়শ সংশোধনীর রায় পরিবর্তনের জন্য বিচার বিভাগ ও বিচারপতিদের ওপর সরকার চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এমন কথা বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব গতকাল রাতে প্রধানমন্ত্রী বিচারপতির বাসায় গেছেন এবং কখন গেছেন তার আগে ওয়ার্কিং কমিটি মিটিং করে আওয়ামী লীগের, তারপরে তারা তার বাসায় গেছেন এবং আমি আরো বিস্মিত হলাম যে সেখানে নৈশভোজ করেছেন। বিচার বিভাগের উপরে চাপ সৃষ্টি না করে সোজা রাস্তায় আসুন। আপনারা এখন প্রধান বিচারপতির উপরে চাপ সৃষ্টি করছেন, তাকে জোর করে তার দিকে দিয়ে এখন আপনার রায় পরিবর্তন করার জন্য আপনারা প্রকাশ্যে বলছেন। ডিবিসি সংবাদে আরো যা থাকছে। সাংবাদিকদের ওয়েজ বোর্ডের বিপক্ষে নয় সরকার, নিয়ম মেনে নবম ওয়েজ বোর্ড গঠন হবে বললেন তথ্যমন্ত্রী। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 22টি অস্থায়ী পশুর হাটের ইজারা পেয়েছেন প্রভাবশালীরা। অভিযোগ উঠেছে পছন্দ মতো দর দিয়ে হাটগুলোর ইজারা নেওয়া হয়েছে। 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে নিয়ম অনুযায়ী শীর্ষ দরদাতাকেই ইজারা দেওয়া হয়েছে। ঈদ উল আজহা উপলক্ষে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় বসছে 22টি অস্থায়ী কোরবানি পশুর হাট। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবে 13টি, উত্তরে 9টি। এসব পশুর হাটের ইজারা পেতে এবছরও হয়েছে 9-6। অনুসন্ধানে জানা যায় রাজধানীতে কোরবানি পশুর হাটের দরপত্র ডাকার পর আফতাবনগর হাটের বিপরীতে এবার দরপত্র পড়েছে মাত্র 3টি। বাড্ডা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুবলীগের সঙ্গে জড়িত আব্দুর রহমান রুবেল পেয়েছেন আফতাবনগরের পশুর হাটের ইজারা। শুধু আফতাবনগর নয়, খিলক্ষেত, ভাটারা সহ কয়েকটি পশুর হাটও প্রভাবশালীদের দখলে যাওয়ার অভিযোগ উঠেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা বলছেন নিয়ম মেনেই দেওয়া হয়েছে ইজারা। কোনো অনিয়মের বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি এখন পর্যন্ত এবং কেউ কোনো পিটিশন আমাদের কাছে নেই, এবং যদি কেউ করের মধ্যে কোনো অনিয়ম বিষয় আমরা ডেফিনেটলি সেগুলোকে অ্যাড্রেস করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরও একই অবস্থা। খিলগাঁওয়ের মেরাদিয়া বাজার পশুরহাটের ইজারা পেয়েছেন
3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শরীফ। উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট সংলগ্ন মৈত্রী সংঘের মাঠ পেয়েছেন 11 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ। লালবাগ রহমতগঞ্জ খেলার মাঠ পেয়েছেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা শফি মাহমুদ। ঢাকা দক্ষিণের অন্য পশুর হাটগুলো পেয়েছেন প্রভাবশালীরা। প্রধান সম্পত্তি কর্মকর্তার দাবি, ইজারা দেওয়ার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো অনিয়ম হয়নি। অত্যন্ত স্বচ্ছভাবে টেন্ডারের সমস্ত অপশনগুলোকে আমরা ওপেন রেখেছি। হয়তোবা ট্রেডিশনালি কোনো এলাকায় থাকতে পারে যে কেউ ট্রেডিশনালি মানে এই হাটটা করে থাকতে পারে, বাট আমরা আমাদের সরকারি নীতিমালা অনুযায়ী এই সরকারি মূল্যটা নির্ধারণ করি। বছরের পর বছর ধরেই স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকছে কোরবানির পশুর হাট। সাধারণ ইজারাদাররা মনে করেন এতে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় নদ নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার সহ বেশ কয়েকটি নদীর পানি। কোথাও কোথাও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তলিয়ে গেছে। এসব এলাকার ফসলি জমি ও বিস্তীর্ণ এলাকা পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলার নদ নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ডিমলার খালিশাচাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রামের গাইড বাঁধ 22 পুকুর স্বেচ্ছাশ্রম বাঁধটি 2 কিলোমিটার বিধ্বস্ত হয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এদিকে পানির প্রবাহ বেশি হওয়ায় ডালিয়া ব্যারেজ হুমকির মুখে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানির চাপে 6টি বাঁধ ভেঙে গেছে। এছাড়া ধরলা নদীর মোগলহাটের বুকমা ও কোলাঘাটের শিবের কুটিতে বাঁধ ভেঙে শহরে পানি ঢুকে পড়েছে। বন্যায় 5 উপজেলার 32টি ইউনিয়নের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 5 লাখ মানুষ। রোপা আমন ক্ষেত, সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি ভুক্তভোগীদের। জেলার সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। ফলে জেলার 9 উপজেলার নিম্নাঞ্চলের প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে 25,000 হেক্টর রোপা আমন ক্ষেত। সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ অন্যান্য নদ নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। স্থগিত করা হয়েছে 893টি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম। বন্ধ করে দেওয়া হয়েছে 312টি মাধ্যমিক বিদ্যালয়। দিনাজপুরের পূর্ণভবা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ভেঙে গেছে শহর রক্ষা বাঁধ সহ বেশ কয়েকটি বাঁধ। বাঁধ মেরামতে বিজিবি কাজ করলেও উদ্ধার কাজে সেনাবাহিনীর সাহায্য চেয়েছে জেলা প্রশাসন। এদিকে ভারী বর্ষণ ও উজানের ঢলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁওয়ের ব্রডগেজ রেলপথ। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের রেল যোগাযোগ। আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে বন্যা কবলিত মানুষ। নওগাঁর আত্রাই নদীর মান্দা এলাকায় বেড়িবাঁধের 2 জায়গা ভেঙে যাওয়ায় প্লাবিত হয়েছে 5টি গ্রাম। এদিকে দ্বিতীয়বারের মতো বন্যা কবলিত হয়েছে জামালপুরের ইসলামপুর ও মেলান্দহের অন্তত 50,000 মানুষ। ফেরদৌস সাবির, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী ওয়াহিদুজ্জামানের কাছে। এই মুহূর্তে তিনি আছেন কুড়িগ্রাম রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি এলাকায়। ওয়াহিদ, আপনার জেলার বন্যার সার্বিক পরিস্থিতি জানাবেন। বিশেষ করে আমি জানতে চাই যে সেখানকার ফসলি জমি, বীজতলা, সেগুলোর কি অবস্থা? বলতে চাই, ফসলি জমি সম্পূর্ণরূপে পানির নিচে রয়েছে। এর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ আসলে ঠিক এই মুহূর্তে করা কৃষি বিভাগের পক্ষে দুরূহ ব্যাপার। তারপরও তাদের সঙ্গে আমি কথা বলেছি। ফসলি জমি এই মুহূর্তে রোপা আমন, অন্যান্য শাকসবজি যেগুলো আছে সেগুলোর প্রায় বেশিরভাগই এখন পানির নিচে চলে যাচ্ছে। আর পানির যদি স্থায়িত্ব বেশি দিন হয়, 10 দিন বা 12 দিন পর্যন্ত হয়, সেক্ষেত্রে হয়তো ফসলি জমির ক্ষতির সম্ভাবনা সম্পূর্ণরূপে হওয়া সম্ভব।
আর অন্যদিকে আমি বলবো যে কুড়িগ্রামের প্রায় 2টি পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ফিরে যাওয়ায় এখানে কুড়িগ্রাম রংপুর মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ফলে কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আর ভুঙ্গামারি থেকে কুড়িগ্রাম যে সড়কটি আছে সেখানেও পাকা রাস্তার উপর পানি উঠে দেওয়া হয়, সেখানেও রাস্তা ফিরে গেছে, ফলে ভুঙ্গামারি সোনাহাট স্থল বন্দরের সঙ্গেও কুড়িগ্রামের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। আর বন্যার পানির যে বৃদ্ধির যে গতি চলছে কুড়িগ্রামে, সেক্ষেত্রে এই অঞ্চলের বিশেষ করে কাঁঠালবাড়ি, চিনাই, রাজারহাট, বৌদ্ধের বাজার সহ যে কয়েকটি ইউনিয়নে পানি নতুন করে আজকে প্লাবিত হয়েছে। এই এলাকার মানুষগুলো বিগত কয়েক বছরে মানে বন্যার পানির মুখোমুখি হয়নি। আজকে মানুষগুলো যখন বন্যার পানির মুখোমুখি হয়েছে, তারা বুঝে উঠতে পারতেছে না যে তারা করণীয় কি। তারা কখনোই যেহেতু বন্যার পানির মুখোমুখি হয়নি, তাদের গৃহপালিত পশু এবং ঘর বাড়ি সব ভেসে যাচ্ছে বন্যার পানি।